দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তেই অতিচারী ভূমিকায় চলে আসবে। 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে ছিল, তো মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 15ই মে থেকেই দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে। 2033 সাল পর্যন্ত অতিচারী ভূমিকায় থাকবে, প্রায় মোটামুটি 8 বছর। তো অতিচারী যখন কোনো গ্রহ থাকে, তো গ্রহের যে একটা সময়সীমা, যে একটি রাশিতে এতদিন পর্যন্ত থাকবে, তো সেই সময়সীমাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, খুব তাড়াতাড়ি পার করে ফেলে, এবং যার প্রভাব কিন্তু পড়ে আমাদের মানব সমাজে। এবার গ্রহ যে সমস্ত কারকত্ব রাখে সেই কারকত্বকেও বিশেষভাবে প্রভাবিত করে। তবে সবথেকে সমস্যাটা তৈরি হয় কখন, যখন তাড়াতাড়ি কোনো কাজ হয়, সেই কাজের মধ্যে তো অবশ্যই সমস্যা থাকে, সমস্যা কিন্তু থেকে যায়। তো দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় আসা মানে কি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, বিদ্যার কারক। তো এইখানটাতে এটাকে এরকমভাবে বোঝা যেতে পারে যে কোনো একটা নির্মাণ কাজ যেটা 1 বছরে কমপ্লিট হওয়ার কথা, সেটা 6 মাসে কমপ্লিট হয়ে গেছে। তো দ্রুত গতিতে কাজটা কমপ্লিট হওয়ার জন্য ওই নির্মাণ কাজে কোথাও কোনো একটা ত্রুটি দেখা দিয়েছে। তো ত্রুটিটাকে ঠিক করার জন্য হয় নির্মাণ কাজটাকে আবার নতুন করে শুরু করা, না হয় যে জায়গায় ত্রুটি হয়েছে সেই ত্রুটি জায়গাটাকে ঠিক করা। তো এরকম ভূমিকাতেই থাকবে দেবগুরু বৃহস্পতি, অতিচারী ভূমিকাতে। বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে আসবে 15ই মে, আবার 17ই অক্টোবর পর্যন্ত থাকবে। 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানটাতে 5ই ডিসেম্বর থেকে আবার পুনরায় বক্রি অবস্থায় চলে আসবে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে 2026 সালের জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে বক্রি অবস্থায়, তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। তো এইরকমভাবে দেবগুরু বৃহস্পতির অতিচারী ভূমিকা। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সম্পর্কিত তথ্যকে ভালোবাসেন, জ্যোতিষী বিষয়ের উপর ইন্টারেস্টেড, আশা করছি তাদের জন্য খুব ভালো হবে। তবে মনে রাখবেন, আমি প্রত্যেকটা মেষ রাশির দর্শক বন্ধু, দাদা, দিদি, ভাই সবাইকেই বলছি যে এটা কোনোভাবে আমার কাউকে প্রভাবিত করার উদ্দেশ্য নয়। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে গোচর সবসময় রাশি হিসাবেই দেখতে হয়। বর্তমানে মেষ রাশির শনিদেবের 7.5 চলছে, এবং এই অবস্থায় দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন, এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন, তবে অতিচারী ভূমিকা। শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে ব্যয়ের ঘরে অবস্থান করছে, এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে 13ই জুলাই বক্রি হবে, আর অক্টোবরের 3 তারিখে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করছে। যে রাশি পরিবর্তন যে মুহূর্ত করবে সেই মুহূর্তে তো মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, যার অধিপতি দেবতা হচ্ছে সোম। সোম অর্থাৎ চন্দ্রমা। সোম কথা হচ্ছে, সোম জিনিসটা হচ্ছে এমন একটি রস, যে রস পান করে দেবতারা নিজের যৌবনকে অটুট রাখে। তো এই মৃগশিরা নক্ষত্রে থাকবে। এখানে থাকবে হচ্ছে জুন মাসের 13 তারিখ পর্যন্ত, তারপরে চলে আসবে আদ্রা নক্ষত্রে 14 তারিখ থেকে একদম আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত। তারপরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবে 13ই আগস্ট থেকে, আর 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে, আর ডিসেম্বরের 5 তারিখে আবার চলে আসবে পুনরায় মিথুন রাশিতে। মিথুন রাশিতে তো থাকবে জুন মাসের 6 তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে 2026। তো মেষ রাশির ক্ষেত্রে যে অতিচারী দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে তো বিশেষভাবে আলোচনা করবে, এবং তার সাথে বলবো 10টি এমন একটি উপাচার, যে উপাচারগুলো করলে যাদের জন্মকুষ্ঠিতে দেবগুরুর অবস্থান খারাপ থাকুক, যে গুরু চণ্ডাল যোগে রয়েছেন, নিচ অবস্থায় রয়েছে, কোনো পাপী গ্রহ দ্বারা দৃষ্টি রয়েছে, কিংবা দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থাতেও রয়েছে, তাও উপাচার করলে যথেষ্ট ভালো ফলই দিবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই দুটি গ্রহই হচ্ছে সবথেকে শুভ গ্রহ। তো দেবগুরু বৃহস্পতি কিসের কারক? ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পর উপকারিতা, মায়া, মমতা, আত্মবিশ্লেষণকারী দার্শনিক চিন্তাধারা, এই সমস্ত কিছুর কারক কিন্তু দেবগুরু বৃহস্পতি। বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য হচ্ছে তারও কারক কিন্তু দেবগুরু বৃহস্পতি। অতিচারী ভূমিকায় আসছে। তো এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে
নবম ঘরের অধিপতি, যেটা ঈশ্বরীয় শক্তির ঘর, ভাগ্যের ঘর, দূরযাত্রার ঘর এবং উচ্চ শিক্ষার ঘর, এবং যেটা হচ্ছে ধনু রাশি, তার মূল ত্রিকোণ রাশি, এবং দ্বাদশ ঘরের অধিপতি যেটা হচ্ছে মীন রাশি। দ্বাদশ ঘর থেকে কি দেখা হয়? দ্বাদশ ঘর থেকে তীর্থস্থান ভ্রমণ দেখা হয়, তীর্থস্থান দেখা হয়, ঈশ্বরীয় শক্তির ঘর, এটাও আধ্যাত্মিক জগতের ঘর, খরচের ঘর, ব্যয়ের ঘর, ইনভেস্ট করার ঘর, বিদেশের ঘর, অনেক রকম জিনিস দেখা হয়, মেডিকেল জিনিসটাকে দেখা হয়, শয্যাসুখ জিনিসটাকে দেখা হয়, আধ্যাত্মিক জগৎ। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই যে তৃতীয় ঘরে অবস্থান করবে, তৃতীয় ঘরটি হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর, এবং যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে মিথুন রাশি। তাহলে সবার প্রথম দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় এই যে মিথুন রাশির ঘরে অবস্থান করছে, তো মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধের সাথে কোনো রকম এই গোচরে তৎকালীন সম্পর্ক উঠে এসছে কিনা, তাহলে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে। তো তৎকালীন সম্পর্কের মধ্যে এখানটাতে বলতে গেলে সবার প্রথম শনিকে দেখতে হবে। শনি হচ্ছে বুধের পরম মিত্র এবং মীন রাশিতে অবস্থান করছে শনি। মীন রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর, এবং শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে, যেটা হচ্ছে বুধেরই ঘর। তাহলে এইখানটাতে দেবগুরু বৃহস্পতির সাথে একটা বুধের তৎকালীন সম্পর্ক উঠে এসছে। এবার দেবগুরু বৃহস্পতি এই যে ঘরটাতে অবস্থান করছে, এই ঘরটা কিসের ঘর? এই ঘরটা হচ্ছে যোগাযোগের ঘর। যে রকম মানে সামাজিক পরিচিতি, সামাজিক যোগাযোগ, বড় বড় লোকেদের সাথে উঠা বসা বা সমাজে যে জিনিসটা হয় আর কি, সেই যোগাযোগের ঘর হচ্ছে এটা। তার সাথে এটা হচ্ছে কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘর, যে কোনো কাগজপত্র, এবং হচ্ছে এটা ছোট ভাই বোনদের ঘর। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, শিক্ষার কারক। তাহলে এই যে যোগাযোগের ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির যে তিনটি দৃষ্টি, প্রত্যেকটা দৃষ্টি তো হচ্ছে অমৃত ধারা। তো পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি। নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে, এবং নবম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে একাদশ ঘর, কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির অধিপতি শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে। তো একটা ভালো মুহূর্ত তৈরি হচ্ছে এই মেষ রাশির জন্য। কিন্তু বুঝতে হবে যে দেবগুরু বৃহস্পতি এইখানটাতে কি বুঝাচ্ছে, আর অপরদিকে কিন্তু শনির সাড়ে সাথী চলছে, যে শনির সাড়ে সাথীর পিরিয়ডে শনিও কি বুঝাচ্ছে, সেই জিনিসটাকে কম্বিনেশন করে চললে যথেষ্ট মেষ রাশি এই সময়কালে ভালো ফল পাবে। এবং এর পরবর্তীতে আবার পরিবর্তন হয়েছে, একটা বড় পরিবর্তন, সেটা হচ্ছে রাহু কেতুর পরিবর্তন। তো যাই হোক, আজকে তো অত বিশেষ হবে না। আজকে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব, এবং বিশেষ ফোকাসটা থাকবে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে। তার মাঝখানে সেটা হচ্ছে কর্কট রাশিতে যখন উচ্চ অবস্থায় ফিরবে সেইটুকু নিয়ে আলোচনা করব। তারপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে জুন মাসের 14 তারিখে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, রাহুর নক্ষত্রে, তখন আবার বিশেষভাবে আবার নক্ষত্র নিয়ে আলোচনা করব। কারণ ভিডিওর লেন্থ প্রচুর অনেক বড় হয়ে যাবে। একদিকে শনির সাড়ে সাথে চলছে, আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ অবস্থান করছে তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘরে কি? কাগজের ঘর, ডকুমেন্টেন্সির ঘর। তো দেবগুরু হচ্ছে শিক্ষার কারক। তো তার যে দৃষ্টিগুলো পড়ছে, দৃষ্টি দিয়ে তো নিজের ঘরকেও দেখছে, লাভের ঘরকেও দেখছে, আবার ব্যবসার ঘরকেও দেখছে, দাম্পত্য জীবনের ঘর যেটা সপ্তম ঘরকেও দেখছে। অপরদিকে শনি দ্বাদশ ঘর অবস্থান করছে। তো শনি মীন রাশিতে অবস্থান করছে। শনি এর আগে আমি তুলে ধরেছিলাম যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, যার মেন জিনিসটা হচ্ছে কি হিসাব। তাহলে সাড়ে সাতের পিরিয়ডে এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু মেষ রাশিকে এর আগের ভিডিওতে বলেছি, এখনও বলবো, সেটা হচ্ছে কি হিসাব মেনটেন করে চলতে হবে। আয় ব্যয়ের একটা বাজেট অবশ্যই করতে হবে। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হলো, এইখানটাতে যে কোনো কাগজপত্র অবশ্যই মেনটেন করতে হবে। যেখানটাতে চুক্তির ব্যাপার রয়েছে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ডকুমেন্টেন্সির ঘরে, কাগজপত্রের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, জ্ঞানের কারক, কাগজপত্র। তাহলে নিশ্চয়ই এখানটাতে একটা কানেকশন দেখাচ্ছে। তাহলে এই সময়কালে কাগজপত্রের যে কোনো বিশেষ কাজ যেরকম হবে, সেরকম কাগজপত্রের যে কোনো ডকুমেন্ট মেনে চলতে হবে এই মেষ রাশিকে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, ব্যবসায়িক ঘর, রোজগারের আয় ইনকামের ঘর। তাহলে ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করছে, তাদের মধ্যে কোনো একটা চুক্তি হতে পারে, কিংবা নতুন কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো একটা চুক্তি হতে পারে। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে নবম ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি, মূল ত্রিকোণ রাশি। উচ্চশিক্ষা জিনিসটা হচ্ছে, তাহলে যারা উচ্চশিক্ষার সাথে কোনো জড়িত রয়েছেন,
যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যোগাযোগটা যথেষ্ট ভালো হবে, এবং এখানটাতেও কাগজপত্রের ডকুমেন্টেন্সির কোনো একটা কাজ বুঝাচ্ছে। এবং তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, অর্থাৎ লাভের হিসাবও কিন্তু তোমাকে করতে হবে, প্রত্যেকটা হিসাব কিন্তু করে চলতে হবে, কারণ কাগজপত্র এই জিনিসটাই বুঝাচ্ছে। এবং শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু এই হিসাবেই জিনিসটা উঠে আসছে। তার সাথে দেবগুরু বৃহস্পতি এই যে মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মেষ রাশির অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল, তারই নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্র অবস্থান করছে। এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে সোম। সোম এমন একটি রস যে রসটি পান করে দেবতারা শক্তিশালী, নিজের যৌবনকে অটুট রাখে। সেই রস যেটা হচ্ছে যার অধিপতি হচ্ছে সোম হচ্ছে কি চন্দ্রমা, তাহলে এই নক্ষত্রের অধিপতি দেবতা হয়ে গেছে চন্দ্রমা, তাহলে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে কি হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ একটি হরিণকে কিন্তু বোঝানো হয়েছে। হরিণ যেরকম বনের কিন্তু খুব সৌন্দর্য আকর্ষণ কিন্তু হরিণ, তাহলে কর্মক্ষেত্রে সেই জিনিসটাও বোঝাচ্ছে যে এই সময় মেষ রাশির কর্মক্ষেত্রে আকর্ষণ প্রতিভা জিনিসটা উঠে আসবে। এবং তার সাথে কি যে হরিণ কিন্তু নিজের গন্ধ যেটা কস্তুরী নাভিতে থাকে, ওই গন্ধের চোটে কিন্তু হরিণও কিন্তু ভাবে যে এই গন্ধ কোথা থেকে আসছে, একটা খোঁজ জিনিস কিন্তু থাকে হরিণের মধ্যে যে কোথা থেকে গন্ধ আসছে, তাহলে এখানটাতে খোঁজ জিনিসটা উঠে আসে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের কারক, তাহলে এখানটাতে যারা শিক্ষার দিক থেকে কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন, কোনো বিষয়ের উপর বিশেষ রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, মেডিকেল ডাক্তারি ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, কিংবা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন, কিংবা সফটওয়্যার জনিত বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তাদেরও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে, একটা গবেষণার কাজ চলে আসছে। এবং তার সাথে কি যে হরিণ কিন্তু আগামা আভাস জিনিসটাকে বুঝতে পারে, সেটা ভালো হোক খারাপ হোক এই জিনিসটা কিন্তু হরিণ বুঝতে পারে, তাহলে নিজের কর্মক্ষেত্রে এই জিনিসটাও বুঝতে পারবে। দেবগুরু বৃহস্পতি তো জ্ঞানের কারক, তাহলে মেষ রাশি এই জ্ঞানটাও পাবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে, যে কোনো একটা ভালো জিনিস ঘটা বা কোনো একটা বিপদ আগাম বিপদ এই জিনিসটাও বুঝতে পারবে। যার জন্য আমি কিন্তু কথাটি তুলে ধরলাম যে কোনো কাজ করতে গেলে ওই ডকুমেন্টেন্সি কাগজপত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে। এবং মৃগশিরা নক্ষত্র, হরিণ তো কাউকে বিশ্বাস করে না, আর বিশ্বাস করলেই তো একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে। যার জন্য কিন্তু এই কথাগুলো তুলে ধরা যে ডকুমেন্টেন্সি কাগজপত্রের উপর বিশেষ জোর দিতে হবে এই 7.5 চলাকালীন, হিসাব মেনটেন করে চলতে হবে, যে কোনো কিছু বাজেট করেই চলতে হবে মেষ রাশিকে, তাহলেই কিন্তু মেষ রাশি এই 7.5-এর মধ্যে পার পাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই যোগাযোগগুলো জীবনে ঘটাচ্ছে, বুঝাচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মেষ রাশিকে, যে কোনো কাজ করতে গেলে তোমাকে কাগজপত্রেই করতে হবে, কারোর মুখের কথাই কিন্তু বিশ্বাস করা যাবে না। কারণ আগামী দিনে যাকে তুমি বিশ্বাস করছো সেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে দিতে পারে, কারণ এই নক্ষত্র কিন্তু এটাই বুঝাচ্ছে। তবে এই নক্ষত্রের জুন মাসের 13 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে তো চলে আসবে আদ্রা নক্ষত্রে, সেটা হচ্ছে রাহুর নক্ষত্র। তো যাই হোক, এই সময়কালে কিন্তু বিশেষ সাবধান এদিক থেকে থাকতে হবে। এবং এই সমস্ত জিনিস যদি মেনটেন করে চলতে পারে তাহলে নিশ্চয়ই তাহলে ভালোর দিকেই যাবে মেষ রাশি। কারণ মেষ রাশি হচ্ছে কি অধিপতি মঙ্গল, মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল হচ্ছে কি ঊর্জা, সবসময় এগিয়ে চলা, পুরুষার্থ পরাক্রম, এই সমস্ত জিনিস। এবার দেবগুরু বৃহস্পতি সেই পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে, তাহলে যে জ্ঞানটা সেই জ্ঞানের দ্বারাই অবশ্যই পুরুষার্থ পরাক্রম করবে, এগিয়ে যাওয়ার সম্পূর্ণ টেন্ডেন্সি থাকবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই ঘরে যে অতিচারী ভূমিকা এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, কারণ শনি কিন্তু আবার 13 জুলাই বকরি হয়ে যাবে, আর অক্টোবরের 3 তারিখে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে বকরি অবস্থায়। তাই যার জন্য দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এরপরে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে কিন্তু তার চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি। আর কর্কট রাশিতে তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে, তখন তো আবার পুনর্বসু নক্ষত্রে থাকবে। তো সেই সময় আবার বেশি দিন থাকবে না, 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেই সময় যথেষ্ট ভালো হবে। তবে আজকে বিশেষভাবে মানে এই তৃতীয় ঘর যেটা মিথুন রাশি এখানটাতেই বেশি আলোচনা করব, কারণ অল্প দিনের আলোচনা হবে সেটা কর্কট রাশিতে। তো সেই সময়টা আসুক, তো 5ই ডিসেম্বর কিন্তু আবার চলে আসবে ব্যাক হয়ে এই মিথুন রাশিতে। তখন এই 5ই ডিসেম্বর থেকে একদম 2026-এর 6ই জুন পর্যন্ত এই মিথুন রাশিতেই অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। এবং নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখবে, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়।
ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। এই যে কর্কট রাশি থেকে যখন ফিরে চলে আসবে এই তৃতীয় ঘরে, তখন কিন্তু আরও বেশি ভালো ফল পাবে এই মেষ রাশি। কারণ সেই সময় কিন্তু এই যে এর আগে যেটা আমি তুলে ধরলাম, যে কোনো একটা কাজ, নির্মাণ কার্য 1 বছরের হওয়ার কথা সেটা 6 মাসে হয়ে গেল, কোনো ত্রুটি থেকে গেল সেই ত্রুটিটা আবার এসে পুনরায় ঠিক করা হচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যাটা আবার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে একটা খুব ভালো জিনিস পেতে যাচ্ছে এই মেষ রাশি এই 7.5 চলাকালীন। তো দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়ক হবে এই মেষ রাশির ক্ষেত্রে 7.5 চলাকালীন। শনির যে দুষ্প্রভাব সেই দুষ্প্রভাবগুলোকে কাটবে, কারণ ভাগ্যের সঙ্গ যখন পাচ্ছে, ভাগ্য জিনিসটা যখন পাচ্ছে তখন যথেষ্ট এগিয়ে যাবে এই মেষ রাশি। তবে যে সমস্ত জিনিস বললাম এই সমস্ত জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। সবার প্রথম কিন্তু কাগজপত্রকে বেশি প্রাধান্য দিতে হবে এবং তার সাথে আয় আর ব্যয়ের যথেষ্ট হিসাব রাখতে হবে। একাধিক ইনকামের রাস্তা উঠে আসছে, যে কোনো কর্মক্ষেত্রে একাধিক ইনকাম হবে, ইনকামের রাস্তা বহু রকম তৈরি হচ্ছে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, বড় বড় লোকেদের সাথে উঠা বসা তৈরি হবে। তবে একটাই কথা, এই সময়কালে অবশ্যই বাজেট এবং কাগজপত্র অবশ্যই মেনটেন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির এই অতিচারী ভূমিকাতে আমি যে 10টি বিশেষ উপাচার বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গুরুর অবস্থা যদি খারাপও থাকে কিংবা ভালোও থাকে তারা অবশ্যই করবেন। এতে যথেষ্ট গুরু বলবান হবে এবং যথেষ্ট ভালো ফল দিবে। কেশরের তিলক অবশ্যই ব্যবহার করতে হবে, যদি নিয়মিত না হয় তাহলে অন্তত একদিন বৃহস্পতিবার অবশ্যই ব্যবহার করবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার সোনা জিনিসটাকে বেশি ধারণ করবেন, সোনার আংটি, সোনার চেন, এগুলো করলেও যথেষ্ট দেবগুরু বৃহস্পতি বলবান হয়। যে কোনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজে এগিয়ে নিয়ে যাবেন, তাতে যথেষ্ট গুরু বলবান হয়। গুরু দীক্ষা নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে, গুরুর কাছ থেকে পাওয়া মন্ত্র জপ করলেও যথেষ্ট গুরু বলবান হয়। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন কিংবা ছোলার ডাল দিতে পারেন, তাতেও গুরু যথেষ্ট বলবান হয়। মন্দিরে যে পূজারী, ব্রাহ্মণ পূজারী, তার পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতেও গুরু যথেষ্ট বলবান হয়। এবং মন্দিরে পূজারীকে যদি কোনো পশমের আসন দান করা যায় তাতেও গুরু যথেষ্ট বলবান হয়। যে কোনো পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা দিবেন, তাতে গুরু যথেষ্ট ভালো ফল দেয়, ভালো বলবান হয়। হলুদের গিট বেশি করে ব্যবহার করবেন, হলুদের গিট বাড়ির ঈশান কোণে রাখবেন, ঈশান কোণে বলতে পূজাস্থলে রাখবেন, তাতে যথেষ্ট গুরু বলবান হয়। বৃহস্পতিবার করে স্নানের জলে 1 চুটকি হলুদ মিশিয়ে স্নান করবেন, তাতেও গুরু যথেষ্ট বলবান হয়। গুরু হচ্ছে কি শিক্ষার কারক। যারা অর্থের অভাবে বইপত্র খাতাপত্র কিনতে পারে না তাদেরকে শিক্ষার সামগ্রী দান করুন, এতেও গুরু যথেষ্ট ভালো ফল দেয়। তো যাই হোক, অতিচারী গুরু যথেষ্ট ভালো ফল দিবে মেষ রাশিকে শনি 7.5-র মধ্যে। তবে যেই সমস্ত জিনিস বললাম অবশ্যই এগুলো মেনটেন করবেন এবং যাদের জন্মকুষ্ঠিতে গুরু এবং অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই 7.5-র মধ্যে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। আশা করি যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কাজে লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মেষ রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর ইন্টারেস্টেড, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন, ভালোবাসেন, আশা করছি তাদের জন্য বিশেষ কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।